হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 12 এর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার স্টার্ট করব, যেটার নাম হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। হ্যাঁ, এটা ক্লাস 12 এর খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে খুব ভালো স্কোর করা যায়। তুমি যদি একটু ভালো করে সাবজেক্টটা বোঝো, তাহলে খুব ভালো স্কোর এখান থেকে করা যায়। আহ, তো চলো আমরা শুরু করি। আজকে প্রথম ক্লাস যেহেতু, তো আমরা ইন্ট্রোডাক্টরি পার্টটা আজকে আলোচনা করব। হ্যাঁ, তো চলো শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব মূলত এই জিনিসগুলো। হ্যাঁ, যেখানে ইম্পর্টেন্স অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, ক্লাসিফিকেশন অফ সল্টস, জেনারেল ফর্মুলা অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস and their important terms, concepts of general concepts of central metal atom, ligands, coordination sphere, ionization sphere and coordination number। এই বিষয়টা নিয়ে আজকে আমরা টোটাল ডিসকাশনটা করব। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমত হচ্ছে যে আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে হোয়াট আর কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, মানে কোঅর্ডিনেশন কম্পাউন্ড কি, এটা আমাকে জানতে হবে। তো সেটা জানতে গেলে, কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা কি সেটা জানতে গেলে প্রথমে আমাদের একটা ধারণা থাকা উচিত, সেটা হচ্ছে সল্ট কি। তো সল্ট কি এবং কত ধরনের সল্ট হতে পারে সেই বিষয়ে একটা মোটামুটি ধারণা থাকা চাই আমাদের, তাহলে আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডস নিয়ে আলোচনা করতে পারবো। তো দেখো, যদি আমরা সল্ট বলি, তো সল্ট হচ্ছে, আমরা সবাই জানি যে একটা ক্যাটায়ন মানে পজিটিভলি চার্জড এবং একটি অ্যানায়ন, দুজনের কম্বিনেশনের ফলে তৈরি হওয়া একটা কম্পাউন্ড, অ্যান আয়নিক কম্পাউন্ড দ্যাট কন্টেন্স এ ক্যাটায়ন, যেটাকে আমরা বেসিক রেডিকাল বলি, কারণ এটা ক্যাটায়নের জন্মটা বেস থেকে হয়, অ্যান্ড অ্যান অ্যানায়ন দ্যাট ইজ অ্যাসিড রেডিকাল, মানে অ্যাসিড থেকে এদের জন্ম হয়। তাই জন্য যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমরা বলতে পারি NaOH একটা বেস, সেখান থেকে Na প্লাস পাই আমরা, তাই জন্য ক্যাটায়নকে আমরা বেসিক রেডিকাল বলি, বেসের রেডিকাল অ্যাকচুয়ালি। আর অ্যানায়ন মানে ধরো HCl কে যদি আমরা ভাঙি তাহলে H প্লাস এবং Cl মাইনাস তৈরি হয়, তাহলে Cl মাইনাসটা হচ্ছে একটা অ্যাসিডের অ্যানায়ন বা রেডিকাল, তাহলে ওই জন্য এটাকে বলা হয় অ্যাসিড রেডিকাল। তাহলে এখানে আমরা প্রথমে জানলাম যে সল্ট, যেটা আমরা অলরেডি সবাই জানি, সল্ট মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন, তাহলে ওখান থেকে Na প্লাস আর এখান থেকে Cl মাইনাস যদি কম্বাইন করে যায় তাহলে NaCl একটা সল্ট তৈরি হয়। ঠিক আছে, এবার দেখো ক্লাসিফিকেশন অফ সল্ট, সল্ট কত প্রকারের হয়। সল্ট মূলত 3 প্রকারের হয়। একটাকে বলা হয় সিম্পল সল্ট, একটা ডাবল সল্ট আর একটা কমপ্লেক্স সল্ট। 3 ধরনের সল্ট আমরা ক্লাসিফাই করতে পারি। আচ্ছা, এবার প্রথমে আমি যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে সিম্পল সল্ট কাকে বলে। দেখো, সিম্পল সল্ট মানে হচ্ছে যে যেখানে শুধুমাত্র অ্যাসিড আর বেসের নিউট্রালাইজেশনের ফলে যে সল্টটা তৈরি হবে। যেমন আমি একটু আগেই বলছিলাম যে NaOH একটা অ্যাসিড, এই বেস, আর HCl একটা অ্যাসিড, এদের নিউট্রালাইজেশন মানে এদের রিয়াকশনের মাধ্যমে যে প্রোডাক্টটি উৎপন্ন হবে, কি তৈরি হবে, NaOH এবং HCl এর মধ্যে রিয়াকশন করালে NaCl এবং H2O তৈরি হয়। এই যে NaCl, সেটা কিসের থেকে তৈরি হলো না, একটা বেস এবং একটা অ্যাসিডের নিউট্রালাইজেশনের ফলে। তাই জন্য এই NaClটাকে বলা হবে একটি সিম্পল সল্ট। ক্লিয়ার? যেমন ধরো দেখো, NaOH প্লাস HCl, NaCl প্লাস H2, তাহলে এই NaCl যেটা তুমি দেখতে পাচ্ছ, এই NaClটাই হচ্ছে একটা সিম্পল সল্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা আলোচনা করবো হচ্ছে ডাবল সল্ট। এই ডাবল সল্ট কাকে বলে সেটা আগে জানতে হবে। দেখো, ডাবল সল্ট মানে হচ্ছে সেই সমস্ত সল্ট যারা 2 বা ততোধিক, 2 or more than 2 স্টেবল কম্পাউন্ডের কম্বিনেশনের ফলে তৈরি হয়েছে। ইট ইজ ফর্মড বাই দি কম্বিনেশন অফ 2 or more স্টেবল কম্পাউন্ডস ইন স্টয়চিওমেট্রিক রেশিও। নির্দিষ্ট স্টয়চিওমেট্রিক রেশিও মেনটেন করে তারা ফর্ম হবে, তাহলে সেই যে সল্টটা তৈরি হবে সেটাকে বলা হবে ডবল সল্ট। এবার দেখো, এই ডবল সল্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই ডবল সল্টকে যদি আমরা জলে ডিজলভ করতে চাই,
তো তখন এই ডাবল সল্টের মধ্যে যে যে কনস্টিটিউয়েন্ট আয়নস মানে ক্যাটায়নস এবং অ্যানায়নস হওয়ার হতে পারে সবগুলো ভেঙে গিয়ে তারা আয়নে ভেঙে যাবে। বুঝতে পেরেছ? তার মানে তারা যদি জলে দেওয়া হয় তারা ভেঙে গিয়ে কনস্টিটিউয়েন্ট ওর মধ্যে যতগুলো আয়ন হওয়া সম্ভব সমস্ত আয়নে তারা ডিসোসিয়েট করে যাবে। যেমন ধরো আমরা একটা এক্সাম্পল বলতে পারি, সেটা হচ্ছে দেখো KCl একটা স্টেবল কম্পাউন্ড, MgCl2 আর একটা স্টেবল কম্পাউন্ড। এই দুটোকে মিশিয়ে জলের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে জলের মধ্যে ডিজলভ করলে এরা কম্বাইন করে এরা KCl.MgCl2.6H2O এই কম্পাউন্ডটা তৈরি করে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন দুটো স্টেবল কম্পাউন্ডকে যদি জলে আমরা ডিজলভ করে কম্বাইন করি তাহলে সেখানে একটা কম্পাউন্ড তৈরি হবে যে কম্পাউন্ডটা স্টয়চিওমেট্রিক রেশিও মেনটেন করবে ওই সিম্পল কম্পাউন্ডসগুলো স্টেবল কম্পাউন্ডসগুলোর, এবং তারা জুড়ে গিয়ে তারা একটা ডাবল সল্ট তৈরি করবে। এবং এইখানে যে এক্সাম্পল পার্টিকুলারলি তৈরি করেছে দেখো KCl এবং MgCl2 মিলে KCl MgCl2.6H2, 6H2টা হচ্ছে এটা মানে তোমার ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, আর এই পুরো কম্পাউন্ডটাকে বলা হয় কার্নালাইট। ওকে, এছাড়া আরও এক্সাম্পল বলা যেতে পারে। তার আগে আমি বলি দেখো এটা যদি আমরা জলে দিই তাহলে কি হবে, দেখো এই কম্পাউন্ডটাকে যদি জলে দিই তাহলে এই কম্পাউন্ডটা ভেঙে গিয়ে K+, Mg2+ এবং Cl- আয়ন তৈরি করবে। তারপরে এই যে কম্পাউন্ড এরা কম্বাইন হয়েছে, দুটো স্টেবল কম্পাউন্ড কম্বাইন করে একটা কার্নালাইট ডাবল সল্ট তৈরি করেছে। এবার এদেরকে জলে ফেললে যেটা হচ্ছে সেটা হচ্ছে এটাকে ভেঙে গিয়ে এরা কনস্টিটিউয়েন্ট আয়নস তৈরি করবে। দেখো যতগুলো আয়নস আছে, K+ আছে, Cl- আছে, Mg2+ আছে, এরা আলাদা হয়ে গেল। জল তো আলাদা হয়ে যাচ্ছে, জল তো আছেই, জলের মিডিয়ামের মধ্যেই রয়েছে। তাহলে এদের কনস্টিটিউয়েন্ট সমস্ত আয়নে তারা ডিসোসিয়েট করে যাবে। তাহলে বোঝা গেল ডাবল সল্ট কারা। ডাবল সল্ট হচ্ছে তাহলে দুই অথবা দুইয়ের বেশি স্টেবল কম্পাউন্ডের কম্বিনেশনের ফলে তৈরি হওয়া কম্পাউন্ড, যাদেরকে জলে দিলে তারা সমস্ত তাদের কনস্টিটিউয়েন্ট সিম্পল আয়নে তারা ভেঙে যাবে। ঠিক আছে? আচ্ছা, এছাড়া আরও কম্পাউন্ড আছে, যেমন হচ্ছে পটাশ অ্যালাম। সেই পটাশ অ্যালামের মধ্যে অ্যাকচুয়ালি K2SO4 আর Al2SO4 এই দুটো স্টেবল কম্পাউন্ডের কম্বিনেশনের ফলে তৈরি হয়, যার ফর্মুলা হচ্ছে এইটা, যেখানে 24 মলিকিউলস অফ ওয়াটার থাকে, ক্রিস্টালাইন ওয়াটার। তো সেই কম্পাউন্ডটাও একটা ডাবল সল্ট, এবং এটাকে যদি আমরা মানে জলে ডিসোসিয়েট করি তাহলে তার কনস্টিটিউয়েন্ট আয়ন K+, SO4 2-, Al3+, এগুলো আমরা পাবো। তাহলে এটা একটা এক্সাম্পল অফ ডাবল সল্ট। যেমন আর একটা এক্সাম্পল মোর সল্ট, যেখানে FeSO4, NH4 তাদের কম্বিনেশনের ফলে এই কম্পাউন্ডটা তৈরি হয়, যেখানে 6টা ক্রিস্টালাইন ওয়াটার থাকে, এটাকে বলে মোর সল্ট। এবং এই মোর সল্টকে আমরা যদি জলে ডিজলভ করি একই রকমভাবে, তাহলে এখানেও আমরা Fe2+, অ্যামোনিয়াম আয়ন এবং সালফেট আয়ন পাবো। তাহলে এটাও একটা এক্সাম্পল হচ্ছে তোমার ডাবল সল্টের। আচ্ছা, তাহলে ডাবল সল্টে কি হবে অ্যাকচুয়ালি? তারপরে ডাবল সল্টে যেগুলো আমরা যে ধরো 3টে এক্সাম্পল আমি তোমাদের দেখালাম, সেখানে যে কোনো একটা এক্সাম্পল নিয়ে আমি যদি সেটাকে সেই কম্পাউন্ডটাকে নিয়ে জলে ডিজলভ করি তাহলে কনস্টিটিউয়েন্ট আয়নে ভেঙে যাবে। এটা আমি কি করে বুঝবো? এটা বুঝতে গেলে ওই যেমন ধরো আমি আগেরটাই দেখালাম, ধরো এইটা মোর সল্ট, সেখানে এই মোর সল্টটাকে জলে দিয়ে তুমি যদি তার Fe2+ এর কোয়ালিটেটিভ টেস্ট করো তাহলে তুমি Fe2+কে আইডেন্টিফাই করতে পারবে। যদি অ্যামোনিয়াম আয়নকে আইডেন্টিফাই করতে চাও কোয়ালিটেটিভ টেস্ট করে সেটাও পাবে। সালফেট আয়নকেও তুমি কোয়ালিটেটিভ টেস্টে পজিটিভ টেস্ট পাবে। তাহলে এখান থেকে পরিষ্কার যে এই আয়নগুলো ফ্রি অবস্থায় ওয়াটার সলভেন্টের মধ্যে তারা ঘুরে বেড়াচ্ছে। যদি এরা ডিসোসিয়েট না হতো, মানে এই ফর্মে থাকতো, তাহলে কখনোই তুমি এই কনস্টিটিউয়েন্ট আয়নগুলোর কোয়ালিটেটিভ টেস্টে পজিটিভ টেস্ট পেতে না। পজিটিভ টেস্ট পাওয়ার শর্ত হচ্ছে তারা ফ্রি অবস্থায় এই সিম্পল আয়নগুলো সলিউশনের মধ্যে থাকতে হবে। তো সেটা নিশ্চয়ই আছে, ওই জন্য এদেরকে আমরা কোয়ালিটেটিভ টেস্টে পজিটিভ টেস্ট পাই আমরা। দেখো তাহলে বলছে অন কোয়ালিটেটিভ অ্যানালিসিস এ সলিউশন অফ ডাবল সল্ট গিভস দি টেস্ট ফর ইচ ইন্ডিভিজুয়াল কনস্টিটিউয়েন্টস, যেটা বললাম সেটা। নেক্সট কি মনে রাখতে হবে? দেখো একটা জিনিস তুমি খেয়াল করো যে যখনই তুমি এই ডাবল সল্টগুলোকে দেখছো, খেয়াল করো এই 3টে ডাবল সল্ট আমরা আলোচনা করলাম, কার্নালাইট, পটাশ অ্যালাম এবং মোর সল্ট। প্রত্যেকটাতে দেখো অ্যানায়নগুলো না সেম,
মানে দুটো স্টেবল কম্পাউন্ড জুড়েছে, অ্যানায়নগুলো দেখো সেম, এখানে সালফেট সালফেট, এখানে দেখো FeSO4 অ্যামোনিয়াম সালফেট NH4 তাহলে এখানে একটা জিনিস কমন বলা যেতে পারে যে ডাবল সল্টে না জেনারেলি ওই অ্যানায়নগুলো যে কম্পাউন্ডগুলো কম্বাইন হচ্ছে সেখানে অ্যানায়নগুলো তোমার একই থাকে। যখন জেনারেলি ডাবল সল্ট কন্টেন্স সেম অ্যানায়ন্স বাট ডিফারেন্ট ক্যাটায়ন্স, তো সিম্পলি দেখো তুমি ক্যাটায়নগুলো ডিফারেন্ট পাচ্ছ, অ্যানায়নগুলো সেম পাচ্ছ, তাহলে এটা একটা মোটামুটি তুমি মনে রাখতে পারো আর কি। আচ্ছা, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কমপ্লেক্স সল্ট। কমপ্লেক্স সল্ট কাকে বলে সেটা আমরা একটু ডিসকাস করি। দেখো এটা খুব ভাইটাল, কারণ আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়তে গেলে এই কমপ্লেক্স সল্টের ধারণা আমাকে থাকতে হবে পরিষ্কার। এবার কমপ্লেক্স সল্ট ধারণা আনার জন্য আমি পুরো সল্ট ব্যাপারটাকে একটু ডিসকাস করে নিচ্ছি। দেখো বলছে ইট ইজ ফর্মড বাই দি কম্বিনেশন অফ টু অর মোর স্টেবল কম্পাউন্ডস ইন স্টয়চিওমেট্রিক রেশিও, বাট ইট ডাজ নট ডিসোসিয়েট ইনটু সিম্পল আয়ন্স। এরা একটা স্টেবল কম্পাউন্ড তৈরি করছে, কিন্তু এদেরকে যখন আমি জলে দেব তাদের কনস্টিটিউয়েন্ট সিম্পল আয়নে ভাঙবে না, এটাই হচ্ছে পার্থক্য। ওটা কমপ্লিটলি ডিসোসিয়েট করে যাবে, এটা কমপ্লিটলি ডিসোসিয়েট করে যাবে না। ব্যাপারটা কিরকম হলো, যেমন ধরো এক্সাম্পল হচ্ছে K4FeCN6, এটার নাম কি? পটাশিয়াম ফেরোসায়ানাইড। তোমরা জানবে এরপরে আস্তে আস্তে, যেটার নাম হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। আর একটা হয় ফেরিসায়ানাইড, সেটা K3FeCN6। আচ্ছা, K4FeCN6 এই কম্পাউন্ডটা দেখো একটা অন্যরকম দেখতে লাগছে, K4 লেখা হয়েছে, তারপর একটা থার্ড ব্র্যাকেট দেওয়া হয়ে তার মধ্যে FeCN6 বলে আবার থার্ড ব্র্যাকেটে ক্লোজ করা হয়েছে। কিন্তু আগের কম্পাউন্ডগুলোতে আমরা এরকমভাবে লিখছিলাম না, এখানে লিখছি। তাহলে এই প্রত্যেকটা জিনিসের এক একটা এক্সপ্লানেশন আছে যে কেন আমরা এখানে এদেরকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, কেন পটাশিয়ামটাকে বাইরে রাখলাম। তো কি জন্য সেটা আমরা একটু আলোচনা করবো আস্তে আস্তে। দেখো অ্যাকচুয়ালি এদের ক্ষেত্রে আমরা এদেরকে এই যে সল্টটা, এটা একটা সল্ট, এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন আছে, বুঝতেই পারছো, কেটা প্লাস আর এটা মাইনাস, তাহলে এই থার্ড ব্র্যাকেট পুরোটা মাইনাস, এটা প্লাস। এদেরকে যদি জলে দেওয়া হয় না, তাহলে এরা কখনোই এদের কনস্টিটিউয়েন্ট আয়নে ভেঙে যাবে না সবগুলোতে। তার মানে এখান থেকে আমরা কি কি পাবো আর কি কি পাবো না বলে দিচ্ছি। দেখো এখান থেকে কেটা আলাদা হয়ে যাবে, K প্লাস হয়ে, থার্ড ব্র্যাকেটের বাইরে যেটা পার্ট আছে, কিন্তু থার্ড ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা আছে না, এটা তারা কনস্টিটিউয়েন্ট আয়নে ভাঙে না। মানে এখানে Fe2 প্লাস আছে আর এখানে CN6 আছে, তার মানে Fe2 প্লাস আর CN মাইনাস এই আয়নে ভাঙবে না তারা। তার মানে দ্য সলিউশন ডাজ নট শো দি প্রপার্টিজ অফ Fe2 প্লাস অ্যান্ড CN মাইনাস। তুমি যদি এটা কোয়ালিটেটিভ টেস্ট করো তাহলে কখনোই তুমি এর অ্যাকোয়াস সলিউশনে তুমি Fe2 প্লাসের টেস্ট পাবে না এবং সায়ানাইডের টেস্টও পাবে না। তুমি যেটা পাবে FeCN6 মাইনাসের টেস্টটা পাবে, ওটা একসঙ্গে থাকে, ওরা কখনো ওরা জলের মধ্যে ডিসোসিয়েট করে না। আচ্ছা, এবার তাহলে দেখো, তাহলে এই যে K4FeCN6 এদের মধ্যে দেখো এই যে এরা এই পার্টটা তুমি দেখতে পাচ্ছ না, এদের একটা ডিস্টিংক্ট আইডেন্টিটি থাকে। মানে যদি অ্যাকোয়াস মিডিয়ামে তুমি দাও তাহলে এই পার্টটা কখনো তুমি ব্রেক করতে পারবে না। তাহলে কমপ্লেক্স আয়ন শোজ বাই স্কোয়ার ব্র্যাকেট, এই যে পার্টটা এটাকে ভাঙলে 4K প্লাস আছে আর এখানে এটা 4 মাইনাস আছে, তাই তো? তাহলে 4 মাইনাস যেটা, এই যে পুরো আয়নটা অ্যানায়নটা, এটা একটা ডিস্টিংক্ট আইডেন্টিটি থাকবে। এদেরকে জলে দিলে এরা কখনো Fe2 প্লাস এবং CN মাইনাসে ভাঙবে না। এটা হচ্ছে পার্থক্য ডাবল সল্টের সঙ্গে। ডাবল সল্ট হলে কি হতো, সবগুলো ভেঙে যেত, কিন্তু এখানে সেটা হবে না। তাহলে এদের যারা ভাঙে না জলীয় দ্রবণে তাদেরকে আমরা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রাখি, সেটাই বলা হয়েছে। আচ্ছা, এবার দেখো তাহলে ভাঙলে কি হবে। দেখো তাহলে এখানে এটাকে ভাঙলে নর্মালি কি হওয়ার কথা, এটা K প্লাস Fe2 প্লাস CN মাইনাস এটা হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি হবে হচ্ছে K প্লাস আর FeCN6 4 মাইনাস, এই দুটো পার্টে ভাঙবে, কিন্তু FeCN6 4 মাইনাস ফার্দার আর Fe2 প্লাস এবং CN মাইনাসে ভাঙবে না। এটা হচ্ছে বৈশিষ্ট্য কমপ্লেক্স সল্টের, যেহেতু ভাঙবে না তাই জন্য ওটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়, ঠিক আছে? আচ্ছা, যেমন ধরো CuSO4 আর অ্যামোনিয়া, এটা একটা স্টেবল দুটো কম্পাউন্ড বলেছি, দুটো স্টেবল, দুই বা ততোধিক স্টেবল কম্পাউন্ডের কম্বিনেশনের ফলে তৈরি হবে। তাহলে তারা স্টেবল দুটো কম্পাউন্ড তারা কম্বাইন করলো করে CuNH3 SO4.H2 এই কম্পাউন্ডটা তৈরি করলো। এবার তোমার মনে হতেই পারে
যে এটা জলে দিলে তাহলে এখানে Cu2+ ভাঙবে, অ্যামোনিয়া আলাদা হয়ে যাবে, সালফেট আলাদা হয়ে যাবে, এটা হতে পারে। কিন্তু বাস্তবে আমরা যখন দেখব তখন ওটা কিন্তু ভাঙবে না, মানে এখান থেকে কখনো আমরা Copper2+ টেস্ট পাবো না। এটা যেটা পাবো সেটা হচ্ছে যে সালফেট এই পার্টটা আলাদা হয়ে যাবে, কিন্তু থার্ড ব্র্যাকেটের ভিতরে যারা আছে তারা অ্যাজ ইট ইজ সেরকম থাকবে। তাহলে এখানে কখনো আমরা অ্যামোনিয়ার টেস্ট বা Copper2+ টেস্ট পাবো না। আচ্ছা দেখো, এই যে বলা হয়েছে যে এটা ডিস্টিংক্ট আইডেন্টিটি থাকবে এটার, তাহলে এটা ভাঙবে না। কিন্তু শুধুমাত্র আমি কিসের টেস্ট পাবো? শুধুমাত্র সালফেটের টেস্টটা পাবো। আচ্ছা, এবার এই কমপ্লেক্স সল্ট যারা, এই যে যারা ভাঙছেন, এটা তাহলে একটা কমপ্লেক্স সল্ট, এবং এই যে পার্টটা এটাকে বলা হয় কমপ্লেক্স আয়ন, যেটা ভাঙে না। তাহলে এবং পুরো এই কম্পাউন্ডটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, মানে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এবং তার মধ্যে এই পার্টটা হচ্ছে কমপ্লেক্স পার্ট। তাহলে বলা হচ্ছে কমপ্লেক্স সল্টস আর জেনারেলি কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। তাহলে আমরা কি কি পড়লাম? আমরা সিম্পল সল্ট পড়লাম, ডবল সল্ট পড়লাম, আর তার সঙ্গে কমপ্লেক্স সল্ট পড়লাম। এবার এই যে কমপ্লেক্স সল্ট যেটা স্পেশালি, বাকিগুলো তো হয়ে গেল ডাবল সল্ট, সিম্পল সল্ট, কিন্তু এই যে কমপ্লেক্স সল্ট যে পার্টটা, এই কমপ্লেক্স সল্টটা হচ্ছে অ্যাকচুয়ালি কোঅর্ডিনেশন কম্পাউন্ড, যেটা আমরা এই চ্যাপ্টারে পড়তে চাইছি। তাহলে আমরা এই যে চ্যাপ্টারে যে লেকচারগুলো আলোচনা করব, মেনলি আমরা কমপ্লেক্স সল্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাই জন্য আমরা সল্টটাকে ডিসকাস করলাম। আচ্ছা দেখো, তাহলে কি হলো কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ডেফিনিশন? দেখো, the addition of compounds that retain their identity and that is does not lose their identity, retain their identity মানে জলে দিলে তারা ভাঙবে না আর কি, আইডেন্টিটি বজায় রাখবে, in solutions are known as coordination compounds. Clear? Known as coordination compounds. বোঝা গেল? এবার দেখো, যদি আমরা KCN কে আমরা এফিসিয়েন্ট সলিউশনের মধ্যে অ্যাড করি, মানে দুটোকে কম্বাইন করি, তাহলে K4 FeCN6 তৈরি হয়। তাহলে এখানে এই কম্পাউন্ডে আমরা একই আগে বলেছি Fe2+ এবং CN- এর কোনো টেস্ট আমরা পাবো না, কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি KCN করতাম তাহলে KCN CN- এর টেস্ট পেতাম, K+ এর টেস্ট পেতাম, এখানেও আমরা পেতাম Fe টেস্ট, CN- এর টেস্ট পেতাম। কিন্তু যখনই তাদেরকে জুড়ে দিলাম তখনই তৈরি হয়ে গেল কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এবং এই কোঅর্ডিনেশন কম্পাউন্ড আর ফার্দার তার কমপ্লেক্স পার্ট যেটা আছে তার মধ্যে যে স্পিসিসগুলো রয়েছে সেইগুলোর টেস্ট দেবে না, মানে তারা কম্বাইন হয়ে অ্যাজ এ হোল পুরোটাই একটা আয়ন হিসেবে কাজ করবে, তাদের ডিস্টিংক্ট আইডেন্টিটি থাকবে, কিন্তু কনস্টিটিউয়েন্ট আয়নগুলো আর ফ্রি হবে না। তাহলে সেইটাই এখানে বলা হয়েছে, যেটা আগেও বলা হয়েছে। আচ্ছা এবার দেখো, বলছে the metal atoms are bound to a number of anions, cations and neutral molecules by sharing of electrons. দেখো এখানে তুমি খেয়াল করো, এই কম্পাউন্ডে তুমি একটা জিনিস দেখো যে এখানে Fe2+ আছে, তো Fe আছে, অ্যাকচুয়ালি Fe কার সঙ্গে কম্বাইন করেছে? CN- এর সঙ্গে। তো CN- এটা একটা অ্যানায়ন, তার সঙ্গে কম্বাইন করেছে। হতেই পারে আগে যেটা আমরা পড়লাম, যেখানে দেখো এখানে আমরা একটা জিনিস দেখা যাবো, এখানে মেটালটা যে স্পিসিসটাকে জুড়েছে সেটা হচ্ছে অ্যামোনিয়া, একটা নিউট্রাল স্পিসিস NH3। তাহলে এরকম মেটাল কি করতে পারে? বিভিন্ন ক্যাটায়ন এবং অ্যানায়ন বা নিউট্রাল স্পিসিস এদের সঙ্গে জুড়ে এই কমপ্লেক্স পার্টটা তৈরি করতে পারে, তাই তো? যেটা আমরা বেশ কটা এক্সাম্পলে দেখালাম। তাহলে এইখানে দেখো এটা অ্যানায়নের সঙ্গে জুড়েছে, তো এরকম কি হতে পারে না, মেটাল অ্যাটম নাম্বার অফ অ্যানায়ন্স, ক্যাটায়ন্স এবং নিউট্রাল মলিকুলের সঙ্গে শেয়ারিং অফ ইলেকট্রনের মাধ্যমে তারা বন্ডেড হতে পারে, ঠিক আছে? এবার আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে জেনারেল ফর্মুলা অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস অ্যান্ড দেয়ার ইম্পর্টেন্ট টার্মস। আমাদের এই যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডসগুলো হয় এদের ফর্মুলাটা কেমন হবে, এবং সেখানে ফর্মুলার মধ্যে যে বিশেষ বিশেষ জিনিসগুলো রয়েছে সেইগুলোর টার্মগুলো কি হবে, সেইগুলো নিয়ে আলোচনা করবো। যে ফর্মুলার মধ্যে আমরা যে জিনিসগুলো লিখছি, যে নাম্বারসগুলো লিখছি বা এই ব্র্যাকেটগুলো লিখছি বা ওই মলিকিউলগুলোকে লিখছি, আয়নগুলোকে লিখছি, মেটালকে লিখছি, এগুলোর স্পেশালি কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের মধ্যে তাদের স্পেশালি তাদের কী নামে ডাকা হয় বা তাদের কী নোটেশন দেওয়া হয় সেইটা আমরা ডিসকাস করব। দেখো দেখো আমরা জেনারেলি একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডসকে দেখো খেয়াল করো তুমি, এইভাবে আমরা লিখছি। দেখো আগে যে কটা এক্সাম্পল আমি লিখলাম,
থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা পার্ট থাকছে যেখানে মেটালের সঙ্গে একটা কম্পাউন্ড থাকছে, যেটা আয়ন হতে পারে, ক্যাটায়ন হতে পারে, অ্যানায়ন হতে পারে বা নিউট্রাল স্পিসিস, এবং তাদের নিচে একটা সংখ্যা লেখা হচ্ছে 4, 6 এরকম সংখ্যা লেখা হচ্ছে, এবং থার্ড ব্র্যাকেটের বাইরে আর একটা স্পিসিস লেখা হচ্ছে, এবং বলা হচ্ছে এদেরকে জলে দিলে এই থার্ড ব্র্যাকেটের বাইরের যে পার্টটা এটা আলাদা হয়ে যাবে, ভেঙে যাবে আয়নে, এটা আলাদা হয়ে যাবে, কিন্তু এদের ভিতরে যে পার্টটা আছে এটা ভাঙবে না। তাহলে এই যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এই ছবিটাই হচ্ছে অ্যাকচুয়ালি একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ফর্মুলাকে রিপ্রেজেন্ট করে। দিস ইজ দ্য জেনারেল ফর্মুলা অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। দেখো এবার এখানে কি কি জিনিস আছে, দেখো প্রথমত যে এই যে এম যেটা আমরা দেখিয়েছি কপার আয়রন ছিল, সেটা কি বলা হয় সেন্ট্রাল অ্যাটম বা সেন্ট্রাল মেটাল অ্যাটম, ঠিক আছে। এই সেন্ট্রাল মেটাল অ্যাটম সেটা নিউট্রাল হতে পারে, অ্যানায়নও হতে পারে বা ক্যাটায়নও হতে পারে, মেটাল অ্যানায়নও হতে পারে, সেটা আমরা দেখবো আস্তে আস্তে। তাহলে এই যে যেটা বিভিন্ন স্পিসিস নিউট্রাল, ক্যাটায়ন এবং অ্যানায়ন স্পিসিস সঙ্গে জুড়ে রয়েছে যে স্পিসিসটা, সেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, যাকে বলা হয় সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন। দেখো এবার তাহলে হুইচ কাইন্ড অফ স্পিসিস ক্যান বিহেভ অ্যাজ এ সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন, মানে কোন ধরনের স্পিসিস সেন্ট্রাল মেটাল অ্যাটম হিসেবে কাজ করতে পারে। তো জেনারেলি সেন্ট্রাল মেটাল এবং মেটাল অ্যাটম এবং আয়ন যারা, তারাই হবে যাদের মধ্যে ভ্যাকেন্সি আছে, মানে ইলেকট্রন বাইরে থেকে নিতে পারে, ডেফিসিয়েন্সি আছে। তাহলে জেনারেলি সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন অ্যাকসেপ্টস ইলেকট্রনস ফ্রম লিগ্যান্ডস। আচ্ছা, লিগ্যান্ডস মানে হচ্ছে ওই যে যেগুলো জুড়ে রয়েছে ওগুলো ক্যাটায়ন অ্যানায়ন, ওইগুলোকে বলা হয় লিগ্যান্ডস, ওগুলো আমি বলবো আমি তবুও। তাহলে ইলেকট্রন মেটাল কি করে, ওই যে ক্যাটায়ন অ্যানায়নিক স্পিসিস আছে তাদেরকে আমরা লিগ্যান্ড বলছি, ওদের থেকে নেয়। এবার আমরা অ্যাসিড বেস চ্যাপ্টারে পড়েছি যে কোন একটা স্পিসিস যখন বাইরে থেকে ইলেকট্রন নেয় বা ইলেকট্রন পেয়ার নেয়, তখন তাকে বলা হয় একটা লুইস অ্যাসিড। তাহলে মেটাল এখানে বিহেভস অ্যাজ লুইস অ্যাসিড, ঠিক আছে। তাহলে এবার ওই যে লিগ্যান্ড উইল বি ডিসকাস লেটার ইন দিস সেশন, আমরা লিগ্যান্ড নিয়ে আলোচনা করবো অ্যাকচুয়ালি, আমরা জাস্ট এখানে একটু উল্লেখ করলাম লিগ্যান্ডের নামটা, কিন্তু লিগ্যান্ড অ্যাকচুয়ালি কি তার ব্রডলি তাকে আমরা আলোচনা করবো এবং তার ক্লাসিফাই করবো। নেক্সট দেখো এখানে এই যে ফর্মুলাটা তুমি দেখতে পাচ্ছ CONH3 6Cl3, এই কম্পাউন্ডের সিওটা হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটম, যেটা আমি বলছিলাম, মানে সেন্ট্রাল মেটাল অ্যাটম আর আয়ন, মানে এখানে আয়ন অবশ্যই, সিও এখানে আছে 3+ অক্সিডেশন স্টেটে। এই হিসেবটাও তুমি জেনে যাবে, হ্যাঁ তোমরা অলরেডি অনেকে তোমরা জানো। আচ্ছা, এবার এই ফর্মুলাতে এই যে জিনিসটা আছে এল, এই এলটা কি, এই এলটাই হচ্ছে লিগ্যান্ড, তাই তো, আমরা যেটা একটু আগেই বললাম। এবার এই লিগ্যান্ডগুলো কি করে, মেটালকে ইলেকট্রন দেয়, যেটা বললাম মেটাল ইলেকট্রন নেয়, কার কাছ থেকে নেয়, লিগ্যান্ডের কাছ থেকে, ইলেকট্রন পেয়ার নেয়। তাহলে লিগ্যান্ডগুলো কি, লিগ্যান্ডগুলো হচ্ছে ইলেকট্রন রিচ স্পিসিস, তারা দাতা, ইলেকট্রন ডোনার। তো ইলেকট্রন রিচ স্পিসিস বাউন্ড টু সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন ইনসাইড দি স্কোয়ার ব্র্যাকেট আর নোন অ্যাজ লিগ্যান্ড। তাহলে ওই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে থাকতে হবে অবশ্যই, এবং মেটালের সঙ্গে অ্যাটাচ থাকছে যে স্পিসিসগুলো, সেই স্পিসিসগুলোকেই বলা হচ্ছে লিগ্যান্ড। তাহলে এইখানে দেখো মেটালের সঙ্গে স্পিসিসগুলো জুড়ে রয়েছে, তাহলে এই এলগুলোকে বলা হবে লিগ্যান্ড। আচ্ছা, কিন্তু এইটা কিন্তু এই এক্সটা কিন্তু লিগ্যান্ড নয়, কারণ এটা স্কোয়ার ব্র্যাকেটের বাইরে আছে। তাহলে এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু বাইরে আছে, এটা কখনোই লিগ্যান্ড না, লিগ্যান্ড হবে শুধুমাত্র এল। আচ্ছা, তাহলে কি হলো, লিগ্যান্ড ইন জেনারেল ডোনেটস ইলেকট্রন টু সেন্ট্রাল মেটাল অ্যাটম, এবং এদের যেহেতু ডোনার তাই জন্য লিগ্যান্ডকে বলা হবে লুইস বেস। আমরা জানি লুইস বেস মানে যারা ইলেকট্রন পেয়ার ডোনেট করে তাদেরকে লুইস বেস বলে। তাহলে মেটাল এখানে কি হয়ে যাচ্ছে, লুইস অ্যাসিড, আর লিগ্যান্ড কি হয়ে যাচ্ছে, লুইস বেস। আচ্ছা, এবার দেখো তাহলে এখানে CONH3 6Cl3, এই কম্পাউন্ডটাতে অ্যামোনিয়াটা কি বলবো, আমরা অ্যামোনিয়াটাকে বলবো একটা লিগ্যান্ড, তাই তো, কারণ এটা মেটালের সঙ্গে জুড়ে আছে। কিন্তু ক্লোরিন এক্ষেত্রে কিন্তু লিগ্যান্ড নয়, অন্য ক্ষেত্রে হতে পারে, সেটা যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে, কিন্তু এক্ষেত্রে কিন্তু ক্লোরিন থার্ড ব্র্যাকেটের বাইরে আছে। তাহলে ক্লোরিনকে আমি কখনোই বা ক্লোরাইডকে আমি কখনোই এখানে লিগ্যান্ড বলতে পারবো না। আচ্ছা, এবার এই যে দেখো পুরো জিনিসটা মেটাল মানে লুইস অ্যাসিড,
লিগ্যান্ড, লুইস বেস, এবং এদেরকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে। তার মানে এরা ভীষণ স্টেবল, এদেরকে জলে দিলে ভাঙবে না। তাই জন্য এই পার্টটা, এটাকে বলা হয় কমপ্লেক্স পার্ট, এবং এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে পুরো জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হলো, এটাকে বলা হয় কোঅর্ডিনেশন স্ফিয়ার। ঠিক আছে, এটাকে বলা হয় কোঅর্ডিনেশন স্ফিয়ার। আচ্ছা, এবার দেখো এই যে পুরো জিনিসটা যেহেতু যখন জলে দিলে আমরা কি হয়, এটা বলেছি এটা আলাদা হয়ে যায়, এটা আলাদা হয়ে যায়, তাহলে এদের আয়নগুলো কি হবে, এটা মাইনাস এটা প্লাস যদি হয়, তাহলে এই যে প্লাস চার্জ এটা মাইনাস হতে পারে, এটাও প্লাস হতে পারে, সেটা কথা নয়। এই যে মাথায় যে চার্জটা আছে ওইটা হচ্ছে ওই কোঅর্ডিনেশন এন্টিটি, তার চার্জ, কোঅর্ডিনেশন স্ফিয়ারের চার্জ, মানে কমপ্লেক্স পার্টের চার্জ, ওভারঅল চার্জ। এটা কিন্তু মেটালের চার্জ মানে বলা হচ্ছে না, এটা টোটাল এই যে কমপ্লেক্স পার্টটার টোটাল রিয়েল চার্জ। টোটাল রিয়েল চার্জ বলতে এই মেটালের চার্জ, লিগ্যান্ডের চার্জ সবগুলোকে যোগ করে আলটিমেটলি এই চার্জটা আসে। তাহলে এইটা হচ্ছে চার্জ অন কোঅর্ডিনেশন এন্টিটি। আচ্ছা, তাহলে যেমন এক্সাম্পল দেখতে পাচ্ছ 3+, তাহলে এটা হচ্ছে এখানকার কোঅর্ডিনেশন এন্টিটির চার্জ। নেক্সট এই যে এক্স, এই এক্সটা যেটা বাইরে আছে এটা কিন্তু ডিসোসিয়েবল। আবার বলছি, এটা জলে দিলে এটা কিন্তু আলাদা হয়ে যাবে, এটা এক্স এ মাইনাস আলাদা হয়ে যাবে, এটা পুরোটাই এ প্লাস আলাদা হয়ে যাবে। তাহলে এই যে এ মাইনাস যে পার্টটা কমপ্লেক্স এন্টিটির মধ্যে নয়, বাইরে আছে, তাদেরকে বলা হবে কাউন্টার আয়ন। তাদের কি বলা হবে? কাউন্টার আয়ন। ঠিক আছে, এবার এই কাউন্টার আয়ন ক্যাটায়নও হতে পারে যদি আমার কমপ্লেক্স এন্টিটি অ্যানায়ন হয়, আর এটা অ্যানায়ন হতে পারে যদি এটা ক্যাটায়ন হয়, দুটোই সম্ভব আছে। তাহলে এখানে দেখো সিএল মাইনাসটা হয়ে গেল কাউন্টার আয়ন, সেটা কিন্তু লিগ্যান্ড নয়। আচ্ছা, ক্যান কাউন্টার আয়ন বি এ কমপ্লেক্স কম্পাউন্ড? মানে এই যে পার্টটা এখানে দেখো, এই পার্টটা কিন্তু কমপ্লেক্স পার্ট নয়, অ্যাকচুয়ালি একটাই কমপ্লেক্স পার্ট আছে, যেটা হচ্ছে ক্যাটায়নিক পার্ট, আর অ্যানায়নিক পার্টটা কিন্তু জাস্ট সিম্পল আয়ন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটোই কি কমপ্লেক্স এন্টিটি হতে পারে? অবশ্যই হতে পারে। তো সেরকম এক্সাম্পল আমরা আলোচনা করব। তখন কি হবে, যদি একটা কমপ্লেক্স ক্যাটায়ন আর একটা কমপ্লেক্স অ্যানায়ন দুটো পাশাপাশি জুড়ে যায়, তাহলে এখানে কোনো কাউন্টার আয়ন, সিম্পল আয়ন থাকছে না, কাউন্টার আয়নটা অ্যাকচুয়ালি একটা কমপ্লেক্স এন্টিটি হয়ে যাচ্ছে। তাহলে দুটোই যদি ক্যাটায়ন অ্যানায়নের দুটোই যদি কমপ্লেক্স এন্টিটি হয়, কমপ্লেক্স ক্যাটায়ন এবং কমপ্লেক্স অ্যানায়ন, তারা জুড়ে গেলেই তবেই তোমার পুরো জিনিসটাই মানে কমপ্লেক্স এন্টিটির পার্ট হয়ে যাবে। ক্যাটায়নটাও কমপ্লেক্স এন্টিটি, অ্যানায়নটাও কমপ্লেক্স এন্টিটি হয়ে যাবে সল্টের। তাহলে when there is two coordination spheres joined together by ionization sphere। আচ্ছা, যেমন ধরো এই একটা এক্সাম্পল, AgNH3 হোল 2 AgCN হোল 2। এই যে কম্পাউন্ডটা তুমি দেখছো, এই কম্পাউন্ডেও একটা সল্ট, কারণ এটা একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। তুমি যদি এটাকে ইয়ে করো, মানে ভাঙো, তাহলে তুমি দেখবে এখানে সায়ানাইডগুলো মাইনাস করে আছে, তাহলে দুটো আছে মানে দুটো মাইনাস। তাহলে এবার এজি তো +1, তাহলে এখানে কত হবে, এটা -1, এবং এটা -1 হলে এটা অবশ্যই +1 হতে হবে। আর +1 হলে দেখো অ্যামোনিয়া তো নিউট্রাল, তাহলে এটাই হচ্ছে এজির চার্জ, কারণ এই দুটো যোগ করলেই তো এটা হয়, অ্যামোনিয়া তো নিউট্রাল। তাহলে এইখানে দেখো এর মাথায় হচ্ছে +1 চার্জ আর এর মাথায় হচ্ছে -1 চার্জ, তাহলে এইটা হচ্ছে কমপ্লেক্স ক্যাটায়ন, এটা হচ্ছে কমপ্লেক্স অ্যানায়ন। তাহলে কাউন্টার আয়ন কমপ্লেক্স পার্ট হতে পারে, অবশ্যই হতে পারে। তাহলে কাউন্টার আয়ন এখানে এটার কাউন্টার এটা আয়ন, এটার কাউন্টার এটা, দুটোই কমপ্লেক্স পার্ট। সিমিলারলি এখানে তুমি দেখো, এখানে যে CN মাইনাস 3টে আছে, 6টা আছে, 6 মাইনাস, কিন্তু কোবাল্ট যদি 3+ ধরি আমি, তাহলে এখানে কত হবে, 3 মাইনাস পড়ে থাকবে, কারণ 3+ আর 6 মাইনাস যোগ করলে 3 মাইনাস পড়ে থাকে। তাহলে ওটা যদি 3 মাইনাস হয়, তাহলে এটা কত হবে, 3+। তাহলে এটা হয়ে গেল কমপ্লেক্স ক্যাটায়ন, এটা হয়ে গেল কমপ্লেক্স অ্যানায়ন। তাহলে এখানে 3+ হলে অ্যামোনিয়া নিউট্রাল, এগেইন এখানে কত হবে, +3 হবে। বুঝা গেল? তাহলে এখানে যে এখানে একটা কথা যেটা পরিষ্কার বোঝা গেল, যে কাউন্টার আয়ন সেটাও কিন্তু কমপ্লেক্স এন্টিটি হতে পারে, মানে দুটোই ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে যে সল্ট হয়, সেই ক্যাটায়ন অ্যানায়ন দুজনেই কমপ্লেক্স এন্টিটির পার্ট হতে পারে। তাহলে এদেরকে যদি জলে দেওয়া হয়, তাহলে এটা আলাদা হবে পুরোটা, এটা আলাদা হবে পুরোটা, এটা 3+ আলাদা হবে, এটা 3- আলাদা হবে, কিন্তু এর ভিতরের পার্ট কিছু ডিসোসিয়েট করবে না। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। আচ্ছা, এবার দেখো, দ্য সেন্ট্রাল অ্যাটম অর আয়ন and the ligands attached to it are enclosed in square bracket, যেটা আগেও বলেছি,
যে এই যে মেটাল এবং লিগ্যান্ড এরা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে অ্যাটাচ থাকবে এবং সেই স্কোয়ার ব্র্যাকেট যেটা হয়েছে সেটাকেই বলা হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ার বা কমপ্লেক্স পার্ট। তাহলে এর মধ্যে কমপ্লেক্স পার্ট কোনটা? Fe(CN)6 4-। ওকে, এবার দেখো the molecule or ionic species present outside the coordination sphere constitute the ionization sphere। তার মানে কি, ওই যে থার্ড ব্র্যাকেটের বাইরে যে সিম্পল আয়নটা থাকছে সে আয়নটা ডিসোসিয়েবল, তাদেরকে যদি জলে দেওয়া হয় তারা আয়োনাইজ করে যাবে। তাহলে দেখো K4 এফিসিয়েন্সিকে জলে যদি দেওয়া হয় তাহলে K+ আলাদা হয়ে যাবে চারটে, আর এই Fe(CN)6 4- এটা আলাদা হবে। তাহলে এখানে এই যে the ionization sphere is কি K+। এবার দেখো এই যে পুরো ফর্মুলাতে আমরা N এই জিনিসটা আমরা লিখছি এল এর নিচে এল কটা আছে, মানে লিগ্যান্ড কটা, মেটালের সঙ্গে একটা মেটালের সঙ্গে লিগ্যান্ড কটা জুড়েছে সেই সংখ্যাটাকে, যে সংখ্যাটা তখন লেখা হয় দেখো 6 লিখেছি, কোথাও 4 হবে, তো ওই সংখ্যাটাকে বলা হয় কোঅর্ডিনেশন নাম্বার। ভীষণ ইম্পর্টেন্ট কোঅর্ডিনেশন নাম্বার। একটা মেটাল ম্যাক্সিমাম যে কটা লিগ্যান্ডের সঙ্গে জুড়ে আছে একটা কোঅর্ডিনেশন এন্টিটিতে, সেই সংখ্যাটাকেই বলা হচ্ছে তার কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে দ্য নাম্বার অফ লিগ্যান্ডস ডোনার অ্যাটম, লিগ্যান্ড তো ডোনার অ্যাটমই হবে, নাম্বার অফ লিগ্যান্ডস ডোনার অ্যাটম টু হুইচ দ্য মেটাল ইজ ডিরেক্টলি বন্ডেড। লিগ্যান্ডের যতগুলো ডোনার অ্যাটম মেটালের সঙ্গে জুড়ে থাকবে টোটালি, সেটাই তাকে বলা হবে কোঅর্ডিনেশন নাম্বার। যেমন ধরো এই যে CONH3 3+, এই যে NH3 এটা কটা আছে? 6টা। তার মানে 6টা অ্যামোনিয়া, মানে 6টা নাইট্রোজেন, অ্যামোনিয়া নাইট্রোজেন, তারা কোবাল্টকে ঘিরে রয়েছে, তারা কোবাল্টের সঙ্গে কোঅর্ডিনেট বন্ড করে রয়েছে। এই যে 6 সংখ্যাটা, এটাকেই বলা হবে এই কম্পাউন্ডের কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বার। ক্লিয়ার? তো PtCl6, তাহলে PtCl6 এর কোঅর্ডিনেশন নাম্বার অফ Pt কত? 6, অবভিয়াসলি, কারণ এখানে 6 আছে, 6টা ক্লোরিন আছে। অ্যামোনিয়া কটা আছে? 4টে আছে। তাহলে এই স্পিসিসের মধ্যে, এই কম্পাউন্ডের মধ্যে আমার লিগ্যান্ডের সংখ্যা 4টে, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার অফ নিকেল ইজ 4। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এবার যেটা আমরা ওই আগে আমি দেখো খুব তাড়াতাড়ি করে আমি মেটালের মাথায় অক্সিডেশন নাম্বারটা লিখে দিচ্ছিলাম +3 +2 এইসব, তো সেটাকে আমরা কী করে, হাউ টু ক্যালকুলেট দি অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল অ্যাটম ইন এনি কমপ্লেক্স। দেখো অক্সিডেশন স্টেট, এই অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার, এটা অ্যাকচুয়ালি ওই মেটালের কত চার্জ, মেটাল কত চার্জ বসে আছে, সে নিউট্রাল না ক্যাটায়ন না অ্যানায়ন, ওভারঅল কমপ্লেক্স এন্টিটির বাইরে যেটা লেখা হচ্ছে ওটা কিন্তু কমপ্লেক্সের চার্জ, কিন্তু অক্সিডেশন স্টেট হচ্ছে মেটালের অক্সিডেশন স্টেট, মেটালের মাথায় কত চার্জ আছে। তো সেটা আমরা কি করে আলোচনা মানে করবো সেটা দেখো। দেখো দ্য চার্জ দ্যাট এ মেটাল উড ক্যারি if all the ligands are removed along with the electron pairs that are shared with the center, ওটা ঘুরিয়ে বলা হয়েছে যে লিগ্যান্ডের চার্জটাকে বাদ দাও, তাহলে শুধু পড়ে থাকবে মেটালের চার্জ, ওই যে মেটালের চার্জটা হলো সেই মেটালের চার্জটাকেই বলা হচ্ছে অক্সিডেশন স্টেট অফ মেটাল। ঠিক আছে, যেমন ধরো এই কম্পাউন্ড আমরা কি করে বার করবো, দেখো খেয়াল করে, ধরো কপারের আমি অক্সিডেশন স্টেট বার করতে চাই, তাহলে কপার তার অক্সিডেশন স্টেট আমি জানি না এই কম্পাউন্ডে, তাহলে আমি সেটাকে X বলছি, প্লাস লিগ্যান্ড যেগুলো আছে সায়ানাইড তাদের প্রত্যেকটা -1 করে, তাহলে 4টে -1 হলে 4 × -1 হবে, এবং এদের টোটাল মেটাল এবং লিগ্যান্ডের চার্জের যোগফলটাই তো মাথায় লেখা হয়, সেটা কত? -3। তাহলে X প্লাস 4 × -1 মানে -4 ইজ ইকুয়াল টু +3। তারপরে এখান থেকে আমরা X এর ভ্যালুটা বার করবো, কারণ মেটাল অক্সিডেশন স্টেটটা আমি বার করতে চাই, জানি না। তাহলে X ইকুয়াল টু কি হবে? -4টা ওদিকে গেলে +4 হয়ে যাচ্ছে, তাহলে -3 + 4 হচ্ছে +1। তাহলে এখানে কপারের অক্সিডেশন স্টেট হলো +1। এইভাবে বার করতে হয় যে কোনো কম্পাউন্ড। তাহলে এই হচ্ছে আজকে আমাদের আলোচনা। হ্যাঁ, তুমি আরো এক্সাম্পল এখান থেকে অক্সিডেশন স্টেটের আলোচনা তুমি দেখেছো, তোমার ক্লাস 11-এও তোমাদের এগুলো ছিল, অক্সিডেশন স্টেট বার করা সবাই জানো, তবু আমি একটু বললাম এখানে। হ্যাঁ, অক্সিডেশন স্টেটগুলো কীভাবে সবসময় X ধরে এরকমভাবে করতে হয়, এবং এরপরে তুমি যখন এটা বারবার অভ্যাস করবে তখন এগুলো ক্যালকুলেট করার দরকারই হয় না, এটা মুখে মুখেই হয়ে যায় আর কি।
যেমন এটা চারটে আছে, 4 মাইনাস, মানে চারটে হয়ে গেল, ওদিকে গেলে প্লাস আর 3 মাইনাস, তাহলে অ্যাকচুয়ালি +1 আছে, মানে +1 -4 = -3। তাহলে এটা মুখে মুখেই ক্যালকুলেট হয়ে যাবে আর কি। এখন তুমি এক্স ধরে করতেই পারো। তো এই ছিল আজকের আমাদের আলোচনা, একটা ইন্ট্রোডাক্টরি আলোচনা, যেখানে আমরা বিভিন্ন ফান্ডামেন্টাল জিনিস নিয়ে আলোচনা করলাম। বেসিক্যালি সল্ট কত ধরনের হয়, সল্ট কি কত ধরনের হয়, সেখানে কমপ্লেক্স সল্ট, ডাবল সল্ট, সিম্পল সল্ট, সেগুলো আলোচনা করলাম। কমপ্লেক্স সল্টটাই আমরা এখানে বেশি গুরুত্ব দেবো, কারণ কমপ্লেক্স সল্টটাই হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডকে রিপ্রেজেন্ট করে। সেইটার জন্য আমরা জোর দিলাম, এবং সেখানে বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখালাম যে সেখানে কি কি পার্ট থাকে, মেটাল কি, লিগ্যান্ড কি, কোঅর্ডিনেশন নাম্বার কি, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যারা থাকে তাদেরকে কোঅর্ডিনেশন এন্টিটি বলা হয়, ঠিক আছে, কাউন্টার আয়ন কি, এটসেট্রা এটসেট্রা, এইগুলো জিনিস নিয়ে আলোচনা করলাম। তাহলে আজকে আমাদের এই ইন্ট্রোডাক্টরি ক্লাসটা এখানেই শেষ হলো। এরপরে আমরা এর ফার্দার আবার আলোচনা করব। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।